আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী ৩.২ এর ১৬ নম্বর যে সমস্যাটা আছে সেই পাঠ্য বইয়ের সমস্যাটা সমাধান করব। আমাদের প্রশ্নটা আছে এস এবং ও একটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র এবং লম্ববিন্দু। আমরা ত্রিভুজের পরিকেন্দ্র এবং লম্ববিন্দু ২ টা সম্বন্ধেই জানি। একটা ত্রিভুজের যখন আমরা এই পরিবৃত্তটা অঙ্কন করি, সেই পরিবৃত্তের যে কেন্দ্রটা হয় সেটাই হলো ত্রিভুজের পরিকেন্দ্র। অন্যভাবে আমরা বলতে পারি, যদি আমরা এখানে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের অবশ্যই আমাদের একটা সেন্টার আছে। আমরা ধরে নিচ্ছি যে এই যে সেন্টারটা থাকলো, এই সেন্টারের নামকরণ আমরা করলাম ও। এখন এই ত্রিভুজের মধ্যে যদি আমরা এই বৃত্তের মধ্যে যদি আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটা যেহেতু আমাদের বৃত্তের মধ্যে আছে, তাহলে এইটা হলো আমাদের পরিবৃত্ত এবং এই যে কেন্দ্রটা আছে এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। মূলত আমরা ত্রিভুজের বাইরে যে পরিবৃত্তটা অঙ্কন করি, আমি উল্টাভাবে দেখাইছি। তার মানে কোনো ত্রিভুজের পরিবৃত্ত যদি আমি অঙ্কন করি, সেই পরিবৃত্তের অবশ্যই যে আমাদের কেন্দ্রটা তৈরি হয়, সেই কেন্দ্রটাকে আমরা বলি পরিকেন্দ্র। আমাদের প্রশ্নটাতে এখানে আমরা পরিকেন্দ্র নিয়ে আলোচনা করা আছে, পাশাপাশি বলা আছে লম্ববিন্দু। ত্রিভুজে যদি আমরা ৩টা লম্ব আঁকি, একটা ত্রিভুজের ৩টা লম্ব আঁকলে ওই ৩টা লম্ব পরস্পর যে বিন্দুতে আমাদের মিলিত হয়, সেই বিন্দুটাই হলো আমাদের লম্ববিন্দু। কিন্তু আমরা যখন চিত্রে প্রকাশ করি, তখন আমাদের এই যে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো থেকে আমরা লম্ব অঙ্কন করি, তখন মাত্র ২টা লম্ব আমরা অঙ্কন করি। এক্ষেত্রে ত্রিভুজ এ বিসি যে আছে, এ বিসির উপরে আমরা এডি একটা লম্ব অঙ্কন করেছি এবং বিই একটা লম্ব অঙ্কন করেছি। এই যে আমাদের ২টা লম্ব পরস্পর যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে সি বিন্দু থেকে, অর্থাৎ সি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি আমি আরেকটা লম্ব আঁকি, এই লম্ব অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে যদি আগের ২টা ঠিকঠাকভাবে আঁকা থাকে। অর্থাৎ লম্ববিন্দু হচ্ছে তাহলে ত্রিভুজের ৩টা শীর্ষ হতে ৩টা বিপরীত পরস্পর যথাক্রমে ৩টা বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো আমাদের লম্ববিন্দু। এই প্রশ্নটাতে আমাকে সম্পর্ক স্থাপন করতে বলছে ও থেকে এর সাথে, ও লম্ববিন্দু এবং এ। প্রশ্নটা আমরা খেয়াল করি, আমাদের ক নাম্বার প্রশ্ন এসে বলছে ও এ এবং এসপি এর মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। ক নাম্বার প্রশ্নের সমাধান তাহলে কি হবে? এই ম্যাথটাতে আমাদের ও এ যদি বাহুটা নেই, আমাদের ও এ এবং এসপি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। ও এ যখন আমরা বাহুটা নিয়ে আলোচনা করছি, ও এ এমন একটা বাহু যেটা হলো লম্ববিন্দু থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষের দূরত্ব। এরপরে এসপি বাহুটা যদি আমরা খেয়াল করি, এখানে এস হলো তার পরিকেন্দ্র, পি বিন্দু হলো মধ্যবিন্দু, এপি যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল এপি মধ্যমা, মধ্যমা মানে তাহলে অবশ্যই বিসি এর মধ্যবিন্দু আমাদের পি হবে। মধ্যমা সংখ্যা আমরা কম বেশি সবাই জানি, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়। যেমন আমাদের ত্রিভুজ এ বিসি এর আমরা যদি এ শীর্ষটাকে বিবেচনা করি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু পি আছে, তাহলে এপি বাহু যেটা আছে এটাই হবে আমাদের একটা মধ্যমা। ত্রিভুজের মধ্যমাও ৩টা থাকবে, আপাতত আমরা একটা মধ্যমা নিয়ে কাজ করছি। তাহলে এসপি যেটা আছে, এস হলো আমাদের পরিকেন্দ্র এবং পি যেটা আছে, পি হলো এখানে একটা আমাদের মধ্যবিন্দু। আমরা যদি পরিকেন্দ্র থেকে এই মধ্যবিন্দু যোগ করি, তাহলে অবশ্যই এই যে বিসি ভূমি বাহুটা আছে এইটার উপর সে লম্ব হবে এবং এই যে লম্ব হলো এসপি, যে একটা বাহু তৈরি হলো, এই বাহুর দৈর্ঘ্য আর আমাদের ও থেকে এ বাহুর দৈর্ঘ্য, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কটা হবে হলো ও এ সমান 2SP। যদি আমরা ভাষাগতভাবে এটা বর্ণনা করার চেষ্টা করি, তাহলে ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহু যেটা আছে, সেই বিপরীত বাহুর উপরে পরিকেন্দ্র থেকে আমরা মধ্যবিন্দু যোগ করলে যে বাহুটা পাই, একে অপরের দ্বিগুণ বা অর্ধেক। অর্থাৎ আমাদের এই লম্ব দূরত্ব যেটা আছে, সেই দূরত্বটা হবে এসপি যেটা আছে তার দ্বিগুণ। আমাদের বইয়েও এই কথাটাই বিস্তারিত আরও বর্ণনা করা আছে, যেখানে বলা আছে কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে তার যে কোনো শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র এবং ওই শীর্ষের, আমাদের এখানে এ বিন্দু ছিল, এর শীর্ষের বাহুর দূরত্বের দ্বিগুণ। আমাদের ত্রিভুজে উল্লেখ করে দিলাম আমাদের লম্ববিন্দু যেহেতু ও, পরিকেন্দ্র যেহেতু এস থেকে বিসি বাহুর উপর লম্ব দূরত্ব এসপি, ও হতে এ এর দূরত্ব এস হতে বিসি এর দূরত্বের দ্বিগুণ, যেটা গাণিতিক রূপ হলো আমাদের ও এ সমান 2SP। এটাই ছিল আমাদের ও এ এবং এসপি এর মধ্যে সম্পর্ক। আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ও, জি এবং এস এই 3টা বিন্দু একই সরলরেখা বরাবর থাকবে। অনেক সময় কিছু কিছু নির্ধারিত অর্থগুলো আমাদের একদম নির্ধারিত কিছু মিনিং প্রকাশ করে। যেমন আমরা ফিজিক্সে যখন এস সমান ভিটি বলি, এই সময় ভি আমাদের এই এস সমান এস এর সাথে সম্পর্ক, টি এর সাথে সম্পর্ক, এটাকে আমরা সমবেগের ক্ষেত্রে বেগ ধরে নিচ্ছি। আবার অনেক সময় ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আমরা যেমন কোনকের আয়তনের সূত্র বলেছি, এখানে ভি বলতে আয়তন বোঝানো হচ্ছে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট অক্ষরগুলো নির্দিষ্ট অর্থই বহন করে। আমাদের এখানে বলা আছে যে দেখা যায় এস, জি এবং ও একই সরলরেখায় অবস্থিত। প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে ত্রিভুজ এস ও যথাক্রমে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং লম্ববিন্দু এপি মধ্যমা। যখন এপি মধ্যমা বলে দিয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যদিও চিত্রে পি বিন্দু মাঝামাঝি নাই, কিন্তু পি বিন্দুটা অবশ্যই মধ্যবিন্দু বিবেচনা করতে হবে। এরপরে 3টা বাহুকে আমাদের বিসি বাহুকে এ বলছে, এসি বাহুকে বি বলছে,
এবি বাহুকে সি বলছে, এইটুকু ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু এখানে এই ব্যাখ্যাগুলোর মধ্যে জি বিন্দুটা কেমন, জি বিন্দু নিয়ে বিস্তারিত কোনো কথা বলা নাই, কোনো হিন্টস দেওয়া নাই। কিন্তু আমরা জানি জি হলো আমাদের ভরকেন্দ্র। প্রচলিত অর্থে আমরা এই জ্যামিতির ক্ষেত্রে এস পরিকেন্দ্র ও যদি লম্ববিন্দু হয়, জিকে আমরা ভরকেন্দ্র ধরে নিই। তাহলে আমাকে প্রশ্নটা যদি অন্যভাবে বলতো, দেখাও যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় থাকে, এই কথাটাই এখানে আমাদের সরাসরি এভাবে এস জি একই সরলরেখায় অবস্থিত, এই কথাটা প্রমাণ করতে হবে। আমাদের চিত্রটা এখানে আমি অঙ্কন করছি। এখানে ধারাবাহিকভাবে বোঝানোর পরে আমরা আমাদের পাঠ্য বইয়ে ফিরে যাব। আমাকে প্রমাণ করতে বলছে এস জি ও একই সরলরেখায় থাকবে, কিন্তু আমরা জানি এটা আমাদের পরিকেন্দ্র, কারণ এটা পরিকেন্দ্র আমাদের ত্রিভুজের যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি তখন এই ত্রিভুজটার কেন্দ্রই পরিকেন্দ্র হবে, এটা আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। এই ত্রিভুজটা যখন আমরা দুইটা লম্ব এঁকেছি, পরস্পর লম্বগুলো আমাদের দুইটা লম্ব বলতে এখানে আমাদের এইটা হলো আমাদের লম্ব, এখানে আমাদের এটাও লম্ব। এই দুইটা লম্ব যেহেতু ও বিন্দুতে মিলেছে, আমরা বলতে পারি যে ও হলো আমাদের লম্ব বিন্দু। কিন্তু ভরকেন্দ্র জিটা কোথায় সেটা আমরা এখনো জানি না। কিন্তু ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের তিনটা মধ্যমা যেখানে মিলিত হবে, সেই মিলিত যে বিন্দুটা আছে সেটাই হবে আমাদের ভরকেন্দ্র। যদি এইটা আমাদের কোনো ত্রিভুজ হয়, আমি এই শীর্ষ থেকে আমি এইখানে একটা লম্ব আঁকলাম, এই শীর্ষ থেকে আমরা এই বাহুর উপর একটা লম্ব আঁকলাম, এবং এই শীর্ষ থেকে আমরা এই বাহুর উপর একটা লম্ব আঁকলাম। এই যে সরি, এখানে লম্ব না, এটা মধ্যমা আঁকলাম। যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে লম্ব বিন্দু, আমি তোমাদের মধ্যমা দেখাবো। যদি মধ্যমা হয় তাহলে আমরা প্রথমে এইখানে এই যে মধ্য বাহুগুলো আছে, বাহুগুলোর মধ্যবিন্দু এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। তাহলে এই শীর্ষ থেকে যদি আমি এই মধ্যমাটা যোগ করি, তারপরে এই শীর্ষ থেকে এই মধ্যমাটা যোগ করি, একইভাবে আমি ধরে নিচ্ছি এখানে মধ্যবিন্দু এটা। তাহলে এই শীর্ষ থেকে যদি আমরা মধ্যমাগুলো যোগ করি, তাহলে মধ্যমাগুলো পরস্পর যে বিন্দুতে মিলিত হবে এইটাই হলো তার ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র অবশ্যই যেহেতু তিনটা মধ্যমা যেখানে মিলিত হবে সেটাই তার ভরকেন্দ্র, অর্থাৎ আমরা বলতেই পারি ভরকেন্দ্র মধ্যমার উপরেই থাকবে, তিনটা মধ্যমার উপরেই থাকবে, কিন্তু এমন একটা পয়েন্ট যেখানে তিনজনই পরস্পর মিলিত হয়েছে। আমাদের এই চিত্রটাতে, এখানে যে চিত্রটা আছে এই চিত্রে যেহেতু আমাদের জি কোথায় সেটা উল্লেখ করা নাই, তো আমরা জিটা না ধরে বরং আমরা শুরুতেই একটা কাজ করব, আমাদের এস এবং ও এই দুইটা বাহুকে আমরা যোগ করে দিচ্ছি। এস এবং ও যখন আমি যোগ করছি তখন এই এস এবং ও যখন যোগ হওয়ার সময় এরা একটা বিন্দুতে এই আমাদের মধ্যমাকে সেট করলো, এই যে একটা বিন্দু আছে এই বিন্দুটাকে সেট করলো। এই বিন্দুটার নাম আমরা জি দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি এইটাই আমাদের ভরকেন্দ্র। আমি অ্যারো চিহ্ন দিচ্ছি, তোমরা অ্যারো চিহ্ন দিবে না, আমি এই জিটাকে ভরকেন্দ্র ধরে নিচ্ছি। কারণ এটাকে কেন ভরকেন্দ্র ধরে নিচ্ছি এবং প্রমাণ করব যে এইটা আসলে ভরকেন্দ্র ধরে, যদি এরা তিনজন পরস্পর সরলরেখার উপরে থাকে তাহলে আমাদের এস জি ও পরস্পর একই সরলরেখায় থাকলো। এখন জি বিন্দু, এই বিন্দুটা যদি আমাদের ভরকেন্দ্র না হয়ে আমাদের ভরকেন্দ্র, এই বিন্দুটা যদি আমাদের ভরকেন্দ্র হয় তাহলে কিন্তু আমাদের এস জি ও এরা একই সরলরেখায় থাকছে না। অথবা আমাদের ভরকেন্দ্রটা যদি আমাদের এখানে হয়, মানে যে বিন্দুটা সরলরেখা ছেদ করছে ওই ছেদ বিন্দু, এই বিন্দু বাদে উপরে বা নিচে যদি কোনো বিন্দু হয় তাহলে আমাদের তিনটা রেখা একই সরলরেখায় থাকছে না। এখন তাহলে উল্টাভাবে প্রমাণ করব যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা আসলে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোথায় সেটা আমরা জানি না, যেহেতু এস এবং জি আমরা যোগ করেছি, এই এস এবং জি যোগ করার সময় এই রেখাটা মধ্যমাকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুর নাম আমরা দিয়েছি জি, ওই জিটা যদি আসলেই ভরকেন্দ্র হয় তার মানে তারা পরস্পর, যে তিনটা বিন্দু আছে তিনটা বিন্দু আমাদের একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ আমাদের মেইন ফোকাস থাকবে এই যে জি বিন্দুটা, জি বিন্দুটাকে এখন ভরকেন্দ্র প্রমাণ করব যে এই জি বিন্দুটা আসলে ভরকেন্দ্র ছিল। আমি চিত্রটাকে একটু বেশি জুম করে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন আমরা আপাতত ফোকাস রাখবো এস পি আর এই যে বিন্দুটা, যেটা আমি অ্যারো চিহ্ন দিয়ে জি লিখে দিছি, কারণ এখানে যেহেতু অনেকগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে আমরা জিটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি। তুমি অ্যারো চিহ্ন দিবে না, তুমি নর্মালি বইতে আমরা যেভাবে দেখানো হয়েছে বা প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখবে। এখন এই বিন্দুটা, আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমাদের একটা ত্রিভুজ আছে এ এস জি পি, আর একটা আমাদের এ জি ও, এই যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করব। এই দুইটা সম্পর্ক ক্রিয়েট করার আগে আমরা কিন্তু ক নাম্বারে একটা অ্যান্সার মানে তোমাদেরকে ডেসক্রিপশন করে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের এইখানে যে এসপি যে বাহুটা ছিল, এসপি বাহুর সাথে আমাদের ও এ যে বাহুটা ছিল এর একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা ছিল 2SP সমান ও এ, এরকম একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটা যদি আমাদের ক নাম্বারে না থাকতো তারপর আমরা এই সম্পর্কটা লিখে রাখবো যে এরকম একটা সম্পর্ক, যেখানে এস হলো পরিকেন্দ্র থেকে আমাদের মধ্যবিন্দু দূরত্ব, আর আমাদের ও হলো ওই ও এ যেটা আছে সেটা হলো লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব। যেহেতু আমরা পি বিন্দু যে বাহুটা নিয়েছি তার বিপরীত যে শীর্ষ আছে তার দূরত্বটাকে বোঝাবো। এখন আমরা এই যে ত্রিভুজটা আছে এইটা লেখার পরে ত্রিভুজ একটা আছে কি এসপিজি, আর একটা হলো এজিও, এই দুইটা ত্রিভুজের মধ্যে কিছু আমরা কম্পেয়ার করব এর মধ্যে কি কি মিল আছে। প্রথমে আমরা দেখে নেই যে এই যে আমাদের কোণটা আছে, এখানে যে কোণটা আছে দুইটা কোণ, আমি যেটাকে একটা এরকম ডট দিয়ে তোমাকে বোঝাচ্ছি, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এই জন্য বিপ্রতীপ কোণ কারণ আমরা এখানে একটা সরলরেখা যেটা রেড কালার সরলরেখা একটা আছে, আর এস
ও যে সরলরেখাটা আছে আমাদের বেগুনি কালার সরলরেখা আছে, দুইটা সরলরেখা পরস্পর যদি ছেদ করে তাহলে বিপরীত পাশে কোন দুইটা হবে আমাদের বিপ্রতীপ কোণ, সেই শর্ত অনুসারে আমরা বলতে পারি। আমরা এটা লিখে রাখবো এবং অবশ্যই সাইড নোটে দিয়ে রাখবো যে এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আবার আমরা খেয়াল করি, আমি যদি এই বিসি রেখাটা এখানে আমি আঁকি, এটা আমাদের বিসি রেখা, বিসি রেখার উপরে দুইটা রেখা আছে, এ বিন্দু থেকে এটা আমাদের একটা লম্ব আঁকা হয়েছে এবং আমরা প্রশ্নে বলেছি যে এডি আমাদের একটা এর শীর্ষ থেকে আমাদের একটা লম্ব আঁকা হয়েছে, এরা পরস্পর যেহেতু লম্ব বিন্দু ছিল তাহলে এডি আর হলো বিই যথাক্রমে আমাদের বিসি এবং এসি এর উপর লম্ব ছিল, যেহেতু এটা লম্ব আর এর পাশে এসপি যেটা আছে, আমরা জানি ত্রিভুজের পরিকেন্দ্র এবং ত্রিভুজের ওই যে কোনো বাহুর মধ্যবিন্দু, শুধুমাত্র এই বিসি বাহুর মধ্যবিন্দু তা না, পরিকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো বাহুর যদি আমরা মধ্যবিন্দু যোগ করি তাহলে এই যে রেখাটা ক্রিয়েট হয় সেই রেখাটা আমাদের পরস্পর এই বিসি রেখার উপর অর্থাৎ ভূমির উপরে আমাদের লম্ব হবে, যে কোনো বাহুর উপরে লম্ব হবে। তাহলে এখানে যেহেতু এস আমাদের ছিল পরিকেন্দ্র, পি ছিল আমাদের মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, কারণ বলা আছে এপি মধ্যমা, তাহলে বলতে পারি এটা আমাদের পরস্পর লম্ব। অর্থাৎ আমাদের এখানে এ ডি, যেটাকে আমরা এখানে এ লিখছিলাম, এ ডি এবং এটা হলো এস পি, এরা পরস্পর একই রেখা বিসি এর উপর লম্ব আছে। চিত্রে আমাদের এপি যে রেখাটা আছে, লাল কালারের যে রেখাটা আছে, যদি আমরা এই লাল কালারের রেখাটা এখানে ব্ল্যাক যেটা আঁকলাম, যদি এটা যদি আমাদের এপি রেখাটা হয় তাহলে আমরা জানি যে যদি এই দুইটা সমান্তরাল রেখা, যেহেতু দুইজন আমাদের এসপি এবং এডি দুইজনই একই রেখার উপর লম্ব, তার মানে এরা পরস্পর আমাদের সমান্তরাল। আর এক্ষেত্রে এপি তাদের ছেদক, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে অ্যাঙ্গেল এসপিএ এবং অ্যাঙ্গেল পিএডি এরা পরস্পর সমান হবে, এরা একান্তর কোণ হিসেবে পরস্পর সমান হবে। সেই কথাটা আমরা এখান থেকে সরাসরি বিবেচনা করে মানটা লিখে দিব। তাহলে চিত্র অনুসারে আমরা এই দুটাকে পরস্পর সমান লিখতে পারি এবং সাইড নোটে অবশ্যই বলে দিব এরা পরস্পর একান্তর কোণ ছিল, এই জন্য পরস্পর সমান। এখন দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ পরস্পর সমান হয় যথাক্রমে, তাহলে তৃতীয় কোণটা যে এটা সমান হবে এটার প্রমাণ করা দরকার না, ওটা অটোমেটিক সমানই হবে, যেটাকে আমরা অবশিষ্ট কোণ হিসেবে বিবেচনা করি। আমাদের অবশিষ্ট কোণ এখানে কি আছে, এইখানে একটা আছে ও, এখানে একটা জি এস এবং পি, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো জি এস পি, অ্যাঙ্গেল এ ও জি এরা পরস্পর সমান। এটা কেন সমান আমরা লিখে দেব, অবশিষ্ট কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণকে পরস্পর সমান প্রমাণ করা যায়, দুইটা চারটা, তাহলে অবশিষ্ট যে দুইটা কোণ থাকবে এরা অবশ্যই নিজেরা পরস্পর সমান হবে। তাহলে এই যে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করলাম, এদের কোণগুলো সমান, বাহুগুলো সমান কি সমান না এ নিয়ে কোনো তথ্য যেহেতু আমরা প্রমাণ করতে পারি নাই, চিত্রেও দেখতে পাচ্ছি কোনো সমান না, চিত্রে যাই থাকুক আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নাই যেটা দিয়ে আমরা কোনো বাহুকে সমান বলতে পারি। তাহলে এই যে আমাদের দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে ত্রিভুজ এস পি জি, আর একটা ত্রিভুজ আছে আমাদের জি এ ও, ত্রিভুজ জি এ ও, এই যে দুইটা ত্রিভুজের মধ্যে বাহু নিয়ে আলোচনা করলাম, এদেরকে পরস্পর সদৃশ বলতে পারি কিন্তু সর্বসম বলতে পারবো না। আর যদি সদৃশ বলে থাকি তাহলে এদের আনুপাতিক হারে এদের যে বাহুর অনুপাতটা যথাক্রমে অনুপাতটা, এই অনুপাতটা পরস্পর সমান হবে। মানে বাহু দিলেই শুধু হবে না, আমরা যে কোণগুলো পরস্পর সমান প্রমাণ করেছি ওই কোণগুলোর বিপরীত বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। আমরা কোণগুলোর যে এখানে নামগুলো লিখেছি, নামগুলো লিখে তোমাকে বোঝানোর সুবিধার্থে আমরা কিছু সিম্বল দিয়ে রেখেছি। যেমন এখানে আমাদের ডট দেওয়া দুইটা কোণ আছে, এই ডট দেওয়া যে দুইটা কোণ আছে এদের বিপরীত বাহুর যে অনুপাতটা, ডটের এই পাশে ডট যেটা ছিল এখানে, এই ডটের বিপরীতে আছে আমাদের এ ও, এইখানে আমি লিখতে পারি এ ও, আর এই পাশে ডটের বিপরীতে আছে আমাদের এসপি, এই দুইটা বাহুর একটা অনুপাত হবে। সেই অনুপাত হবে কি, আমার আরও কিছু বাহু আছে, যেমন আমাদের আর একটা কোণ যেটা আছে, আমরা যেটাকে নিয়েছিলাম বিপরীত অবশিষ্ট কোণ যেটা ছিল আমাদের এইখানে যে কোণটা আছে যেটাতে কোনো দাগ দেই নাই, অর্থাৎ এস কোণ, আর এখানে অবশিষ্ট কোণ ছিল আমাদের ও কোণ, এদের যে বিপরীত বাহুর অনুপাত এরাও পরস্পর সমান হবে। খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা কিন্তু এই ত্রিভুজের মানটা নিয়েছিলাম, এই যে আমাদের যেটা এও ছিল, প্রথমবার আমরা শুরুটা যেহেতু আমরা এই ত্রিভুজটাকে আগে বিবেচনা করছি, তাহলে বাহুগুলোর অনুপাত লেখার সময় সবসময় এই ত্রিভুজটাকে আগে লিখতে হবে। আমরা এই যে অবশিষ্ট যে কোণ আছে এই কোণের বিপরীতে আছে এজি, আর আমাদের এইখানে অবশিষ্ট কোণ এই কোণের বিপরীতে আছে হলো জিপি, এই যে এই দুইটার অনুপাত পরস্পর সমান হবে। শুধু এটাও না, আমাদের আরও একটা বাহু বাকি থাকলো, তাহলে আমাদের বাকি আর মাত্র এক জোড়া বাহু আছে, অর্থাৎ আমাদের এই যে এক দাগ দেওয়া যে বাহুটা কোণটা আছে এই কোণের বিপরীতে আছে আমাদের এস জি, একইভাবে আমাদের এইখানে এক দাগ দেওয়া যে কোণটা আছে সেই কোণের বিপরীতে আছে আমাদের জিও, তাহলে এইটা জিও, যদিও আমাদের জিওটা আগে লিখতে হবে, যেহেতু ওই ত্রিভুজটা আমরা আগে নিয়েছিলাম তাহলে আমরা জিওটা আগে লিখলাম আর এখানে আমাদের এস জি লিখলাম। এই তিনটা অনুপাত যদি এও এবং এসপি এর অনুপাত যদি আমাদের 2/3 হয় তাহলে এটাও 2/3 হবে, এটাও 2/3 হবে, সবগুলাই আমাদের সত্য। কিন্তু আপাতত আমরা এইখানে এই যে বাহুটা আছে
এই দুজনের অনুপাতকে আমরা নিব না। এই জন্য নিব না কারণ জিও এবং এসজি এটা আমাদের প্রয়োজনের মধ্যে পড়ে না। আমাদের যে প্রয়োজনটা হবে একটা প্রয়োজন, যেমন এও এবং এসপি। এও এবং এসপি এই দুইটা বাহু আমরা কেন আলোচনায় নিয়ে আসবো? কারণ এও এবং এসপি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা নিয়ে আসবো। এজি এবং জিপি এই বাহুটা আমাকে লাগবে, এই জন্য লাগবে এজি এবং জিপি এই দুইটা মিলেই আমাদের মধ্যমা। এজি অংশ হলো এ থেকে এই পর্যন্ত, জিপি এখান থেকে এই পর্যন্ত। এজি এবং জিপি মিলে টোটাল আমাদের এপি মধ্যমা পাচ্ছি। আর আমরা জানি ভর কেন্দ্র সবসময় মধ্যমার উপরেই কোনো বিন্দুতে থাকবে, সেজন্য আমরা এই দুইটা বাহু নিব। আমাদের এই আগে যেটা আমি মুছে দিলাম, যেটা মুছে দেওয়া হয়েছিল আমাদের এইখানে, যেটা আমি মুছে দিয়েছি, এইটা আসলে সত্য। আমাদের এই তিনজনের অনুপাতই পরস্পর আমাদের সমান এবং তিনটা কথাই সত্য, কিন্তু আপাতত এই মানটা আমার প্রয়োজন হচ্ছে না আমাদের এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য। এখন শুধু আমরা যদি মান বসিয়ে দেই তাহলে আমাদের ও এর যে মানটা আছে এই মানটা কিন্তু আমরা শুরুতেই লিখে রেখেছি। আমাদের দেখো ও এর পরিবর্তে আমরা 2sp লিখতে পারি। তো যেখানে ও এ আছে এটাকে লিখে দিলাম 2sp, আর এখানে রাখলাম হলো sp, আর এই জায়গায় থাকলো আমাদের এজি ডিভাইডেড বাই এটা হলো জিপি থাকলো। আমাদের এসপি এসপি যদি কেটে যায় তাহলে আমাদের এখানে যে রেজাল্টটা থাকে এটাকে আমরা বলতে পারি 2/1 সমান এটা হলো এজি ডিভাইডেড বাই জিপি, এতটুকু থাকলো। এই মানটাকে আমরা এভাবে বলতে পারি 2:1 ইকুয়াল এজি ইস টু জিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি এজি এবং জিপি যে আছে এই দুজনের অনুপাত হচ্ছে 2:1। এটার মিনিং যেটা হচ্ছে আমাদের এই যে চিত্রটা আছে, চিত্রের যে জি বিন্দুটা আছে, জি বিন্দুটা এমন একটা বিন্দু যে বিন্দুটা আমাদের টোটাল যে ত্রিভুজের যে মধ্যমাটা আছে, অর্থাৎ আমাদের এপি মধ্যমা আছে, প্রশ্নে যেহেতু বলেই দেওয়া আছে এপি একটা মধ্যমা হবে, এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আর আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত করতে পারে একমাত্র ভরকেন্দ্র। অর্থাৎ আমাদের এই যে বিন্দুটা আমরা সিলেক্ট করেছিলাম, যার নাম দিয়েছিলাম আমরা জি, এই জি বিন্দুটা অবশ্যই আমাদের ভরকেন্দ্র হবে। তাহলে যেহেতু জি বিন্দুটা আমাদের এই যে এস এবং ও এর সংযোগ রেখার উপরে অবস্থিত এবং আমরা প্রমাণ করলাম জি বিন্দুটা এর ভরকেন্দ্র, তাহলে আমরা বলতে পারি এস জি ও একই সরলরেখায় অবস্থিত। আর প্রশ্নে অনেক সময় বলে দেয় জি আমাদের একটা ভরকেন্দ্র, তাহলে জি একটা ভরকেন্দ্র, যেটা হলো আমরা এস পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু এরা পরস্পর একই সরলরেখায় অবস্থিত। প্রশ্নে তোমাকে যদি উল্লেখ করে দেয় যে জি বিন্দু ভরকেন্দ্র, তাহলে আমরা বলে দিব জি বিন্দু ভরকেন্দ্র, যেক্ষেত্রে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। আর যদি ভরকেন্দ্র না বলে দিয়ে শুধু এখানে সংযোগ রেখার নামটা দিয়ে দেয় জি এবং বলে যে প্রমাণ করো একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা ঠিক এই একই বর্ণনা দিয়ে শুধু ভরকেন্দ্র নামটা উল্লেখ না করে বলবো এস জি ও একই সরলরেখায় অবস্থিত। আমাদের বইয়ের মধ্যে এই কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে এবং এক্ষেত্রে যে সাইড নোটের কথাগুলো উল্লেখ করেছিলাম এখানে উল্লেখ করা আছে। তুমি অবশ্যই বিস্তারিতগুলো লিখবে এবং যেখানে যে সাইড নোটগুলো দেওয়া দরকার হয় সেই সাইড নোটগুলো তুমি দিয়ে, যেমন সাইড নোট এখানে আছে 3টা একান্তর কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ, এই যতগুলো কথা দেওয়া থাকে এখানে অবশিষ্ট কোণের কথা লিখে রেখেছি। এইগুলো লিখে আমরা এই সদৃশ কোণে বলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে এরা আমরা একই সরলরেখায় অবস্থিত ছিল। গ নম্বর যে প্রশ্ন বলছে সিকে সূক্ষ্মকোণ ধরে আমাদের যে সূক্ষ্মকোণ হিসেবটা বাদই দেই, আপাতত যদি আমরা ইনফরমেশন যেটা ছিল এই প্রমাণটাকে আমরা এইভাবে লিখতে পারতাম। প্রশ্নে আমাদের দেওয়া আছে এই যে এ বাহু, যেটা এ বাহু কোনটা ছিল, যেটা আমাদের বিসি বাহুকে ছিল, বিসি বাহুকে এ বলা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটাকে এভাবে লিখতে পারি বিসি ইন্টু সিডি ইকুয়াল কত লিখতে পারি, যেটা বি ছিল আমাদের এসি বাহুকে বি বলা হয়েছিল, তাহলে আমরা বলতে পারি এসি ইন্টু এটা হলো সিই, এরকম প্রমাণ করতে পারি। তো আমরা মূলত প্রমাণ প্রথমে এখানে আসব, তারপরে আমরা জানি যে বিসি বাহুকে আমরা এ বলি এবং এসি বাহুকে বি বলি, এই বিন্দুগুলো মানগুলো বসাই দিলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। আমরা চিত্রটাকে খেয়াল করি, আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে সি কোণটাকে আমাদের সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে, যদিও চিত্রে আমাদের সি কোণটা আমাদের সূক্ষ্মকোণই ছিল। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র ছিল, আমাদের যে 3 এবং 4 উপপাদ্য ছিল 3 দশমিকের, সেখানে কিন্তু সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের দুটাই সূত্র ছিল। সূক্ষ্মকোণের সূত্রটা কিছুটা এরকম ছিল যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এখানে এটা দেওয়া আছে। তার মানে এই যে বাহুটা, এই প্রশ্নটা আমি একটু আলাদা করে বলবো, আমাদের বইয়ে যেটা আছে সেটা সবচেয়ে সুন্দর, বাট আমরা এমনি চলিত ভাষায় যেভাবে বলি সেভাবে একটু তোমাকে এখানে রিপ্রেজেন্ট করছি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর যেটা আছে এখানে আমাদের আছে এ বি, তাহলে এ বির উপর স্কোয়ার দিলাম। এটা হলো লেফট সাইড। রাইট সাইড কি ছিল, সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটা বাহু আছে, একটা বাহু হলো এ এবং একটা বাহু এসি, একটা হলো আমাদের বিসি। তাহলে এই দুইটার উপর স্কোয়ার লিখতে হবে, তাহলে লিখতে হবে এসি স্কোয়ার প্লাস হলো বি সি স্কোয়ার। এর সাথে কি করতে হবে, প্রথম ধাপে আমরা তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে এক সাইডে রাখলাম বর্গ করে, এরপরে কি করব সূক্ষ্মকোণের সাথে সূক্ষ্মকোণ সি এর সাথে যে দুইটা কোণ ছিল তাদেরকে বর্গের সমষ্টি করব। কিন্তু এখান থেকে আবার বিয়োগ করবে কি, এদের যে কোনো একটা বাহু, আমি নিচ্ছি এখানে বিসি বাহু,
আমি এখানে বিসি বাহু নিলাম। তাহলে এখন নেই নাই কোনটা? এসি বাহু। এসি বাহুর লম্ব বিক্ষেপ নিতে হবে, মানে এর শীর্ষ থেকে লম্ব আঁকতে হবে এবং এসি এর পাদবিন্দু থেকে সে লম্ব পর্যন্ত যেতে হবে। তাহলে এই যে সিডি পাচ্ছি এটা হলো লম্ব বিক্ষেপ, তাহলে এখানে লিখতে পারি বিসি ইন্টু এটা হলো সিডি, এর গুণফলের দ্বিগুণ করে আমি বিয়োগ করে দিব। এটাই ছিল আমাদের সূক্ষ্মকোণের সূত্রটা। তবে যদিও ওইখানে একটু অন্যভাবে বলা আছে যে কোনো বাহু, অর্থাৎ এই পার্টটা, যে তার যে কোনো বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ না বলে আমি যদি বলি বিসি এবং সিডি এর গুণফল, দুইটার মিনিং একই। কারণ যদি আমরা এটাকে দৈর্ঘ্য বলি, এটাকে প্রস্থ বলি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা এটা বিসিকে যদি দৈর্ঘ্য প্রস্থ মনে করি, এদের অন্তর্গত যে আয়তক্ষেত্র আসছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাচ্ছে। আমি এত কিছু কমপ্লেক্স করে না বলে আমি যদি বলি যে একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের গুণফলের দ্বিগুণ, দুইটার মিনিং একই হয়। কারণ অন্তর্গত আয়তক্ষেত্র বললে একটু আমাদের কমপ্লেক্স লাগে। তাহলে এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যটাই আমরা দিয়ে, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের যে আমাদের নিয়মটা ছিল সেই নিয়মটা ফলো করে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করব। এটাই হলো আমাদের চিত্র, যেখানে আমাদের এই বাহুটাকে সি ধরা আছে, এই বাহুটাকে বি বিবেচনা করা আছে, এসি বাহুটাকে এখানে আমাদের এসি বাহুটাকে বি বিবেচনা করা আছে, কিন্তু একটু মিস্টেক, আমাদের এই বাহুটা সি হবে আর এই বাহুটা আমাদের এ হবে, এই ইনফরমেশন দেওয়া আছে। আমাদের বিবেচনা করতে হবে সি কোণকে, সি কোণ সূক্ষ্মকোণ, এই কোণটাকে বিবেচনা করে আমাদের ম্যাথটা করতে হবে। আমাদের ওই শেষে যে একটা কথা বললাম না, যে অন্তর্গত দুই বাহুর আমরা প্রথমে বর্গ নিয়েছি, অর্থাৎ সি কোণের সাথে যে দুইটা সন্নিহিত বাহু আছে এদের এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। আমরা এক বাহু একবার বিসিকে নিব আর এসি বাহুর লম্ব বিক্ষেপ নিব, অন্য সময় আমরা এসি বাহুটা নিব আর বিসি বাহুর লম্ব বিক্ষেপ নিব। চিত্রটাকে সাইডে আমরা একটু ছোট করে রাখছি এবং আমরা মনে রাখবো যে এই বাহুটা আমাদের এ, এই বাহুটা সি। আর যদি লিখে রাখলেও হবে। তাহলে এখন শুরুতে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্রে চলে যাই। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র কি? সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমাদের সূক্ষ্মকোণের অঙ্কিত বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা, সেটাকে আমি 3 দাগ দিয়ে রাখলাম, অর্থাৎ আমাদের এটা হলো এ বি স্কোয়ার, এটা রাখলাম। তারপরে কি বলছিলাম? সূক্ষ্মকোণের সাথে যে দুইটা বাহু আছে তাদের অন্তর্গত বর্গের যোগফল, অর্থাৎ সূক্ষ্মকোণের সাথে একটা আছে হলো এসি বাহু আর একটা আছে হলো বিসি বাহু, এই দুইটার অঙ্কিত বর্গের সমষ্টি হবে। কিন্তু এখান থেকে কিছু বিয়োগ যাবে, বাদ যাবে কি? এই দুইটার যে কোনো একটা বাহু নাও। আমরা শুরুতে বিসি বাহু নিচ্ছি, এটা আমরা একটু নিচে লিখে দেই, মাইনাস এটা লিখছি আমাদের বিসি, আর তারপরে আমাদের এসি না নিয়ে এসি এর আমরা লম্ব বিক্ষেপ নিব। আমরা লম্ব বিক্ষেপ তোমাকে শিখিয়েছি, লম্ব বিক্ষেপ কোনটা? যদি এসি বাহু নেই, এসির শীর্ষ থেকে লম্ব আঁকতে হবে, পাদবিন্দু থেকে আমাদের লম্ব পর্যন্ত আসতে হবে, মানে এটা হবে হলো আমাদের সিডি। তাহলে লিখলাম হলো সিডি বা ডিসি যেটাই বলি, এইটা আমরা একটা সূত্র পাচ্ছি। আমরা এই সূত্রটা লিখে রাখি। এর পাশাপাশি আমরা একই সূত্র, ওই একই সি কোণকে কেন্দ্র করে আমরা নতুন আরেকটা সূত্র লিখব। কিন্তু আগের বার আমরা বিসি বাহু নিয়েছি আর এই যে সিডি সেটা আমাদের এসি বাহুর লম্ব বিক্ষেপ ছিল, এবার একটু চেঞ্জ করে নিব। চিত্রে আমাদের এখানে সিই ছিল, আমি এফ লিখে দিচ্ছি, এটা ই লিখে দিও। তাহলে এখন আমরা আবারও সেই সি কোণের যদি হয়, সি কোণের বেলায় তাহলে সি কোণের বিপরীত বাহু আমাদের আছে এ বি, এ বিকে আমরা বর্গ লিখলাম, এ বি স্কোয়ার সমান, তাহলে কি হবে? আমাদের প্রথম দুইটা লাইন ঠিক, দুইটা ওয়ার্ড ঠিকই থাকবে, সেটা হলো সূক্ষ্মকোণের সাথে যে দুইটা বাহু আছে তাদের বর্গ। সূক্ষ্মকোণ সি এর সাথে একটা আছে এসি বাহু আর সূক্ষ্মকোণ সি এর সাথে একটা আছে বিসি বাহু, এই দুইটার বর্গের সমষ্টি। এখান থেকে একটু বিয়োগ যাবে, কি বিয়োগ যাবে? বিয়োগ যাবে হলো এখানকার যে কোনো একটা বাহু নিতে হবে। প্রথমে যেমন আমরা এখানে বিসি থাকবে, প্রথমে যেমন আমরা নিয়েছিলাম হলো বিসি বাহু না নিয়ে এবার আমরা এসি বাহু নিব, এবং এসি বাহু নিয়ে বিসি এর লম্ব বিক্ষেপ, এখানে বিসি এর লম্ব বিক্ষেপ আমাদের সিই, তার অন্তর্গত ক্ষেত্রফলের দ্বিগুণের বিয়োগফল, এইটা হলো দ্বিতীয় সূত্র। আমি অবশ্যই এখানেও 2 দিতে ভুলে গিয়েছি, এখানেও 2 দিতে হবে, যে অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে আমরা নতুন আরেকটা সূত্র পাচ্ছি। এই দুইটা সূত্রই আমাদের সূক্ষ্মকোণের বেলায় প্রযোজ্য এবং দুইটাই আমরা সি কোণকে বিবেচনা করে নিয়েছি। শুধু একবার আমরা বিসিকে নিয়ে এসি এর লম্ব বিক্ষেপ নিয়েছি আর একবার আমরা এসিকে নিয়ে বিসি এর লম্ব বিক্ষেপ নিয়েছি। এখন যেহেতু এই যে দুইটা আমাদের সমীকরণ তৈরি হলো, এখানে যে সমীকরণ দিয়ে রাখি, এটারও লেফট সাইডে এ বি স্কোয়ার আছে, এটারও লেফট সাইডে এ বি স্কোয়ার আছে, তাহলে আমরা বলতে পারি এদের যে রাইট সাইড আছে এই রাইট সাইড দুইটা পরস্পর সমান হবে। আমরা চিত্রে না গিয়ে আপাতত শুধু সমীকরণগুলো আমরা ক্রিয়েট করি। আমাদের এই সমীকরণে এই পাশে ছিল এ সি স্কোয়ার, তারপরে সাথে ছিল বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি সমান সমান আমরা কি লিখতে পারি? এইখানে আছে আমাদের এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি সিই, মাইনাস 2 ইন্টু এটা হলো এসি ইন্টু সিই।
আমরা সরাসরি এখানে বাদ দিয়ে দিব। আমরা জানি সমীকরণে যদি উভয় পাশে আমাদের সেম জিনিস যোগ আকারে বা সেম জিনিস বিয়োগ আকারে থাকে আমরা তাকে বাদ দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই পাশেও এসি স্কোয়ার আছে, এই পাশেও এসি স্কোয়ার আছে। আমি এই পাশে এসি স্কোয়ার আমি যেটাকে কাটা দিচ্ছি তোমরা সরাসরি বাদ দিয়ে দিবে। এখানে বিসি স্কোয়ারও বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে ফাইনালি থাকছে -2, এটা হলো বিসি ইন্টু সিডি ইকুয়াল আমাদের এখানে থাকবে কি -2 ইন্টু এটা হলো এসি ইন্টু সিই। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস এবং টু আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি যেটা কাটা দিচ্ছি তোমরা কিন্তু কাটা দিবে না, তোমরা সরাসরি লিখবে। এখানে আমরা বিসিকে বিসি রেখে দিলাম, সিডিকে আমরা সিডি রেখে দিলাম, তারপরে এসিকে এসি রেখে দিলাম, সিইকে সিই রেখে দিলাম। যদিও তুমি না রেখে এখানে সরাসরি মান বসাতে পারতে। আমরা দেখেছি প্রশ্নে আমাদের উল্লেখ করা ছিল যেটা বিসি বাহুকে সংক্ষেপে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা ছিল, যেটাকে আমি বলতে পারি, আর সিডি রাখলাম। এসি বাহু যেটা ছিল, এসি বাহুকে সংক্ষেপে ছোট হাতের বি লেখা ছিল, সিইটা আমাদের সিই থাকলো। তাহলে এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল, এ ইন্টু সিডি সমান বি ইন্টু সিই। এভাবে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করতে পারি। আমরা আমাদের বইয়ে ফিরে যাই। বইয়ে এই একই কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। প্রথমে ত্রিভুজটা নিয়েছি। আমাদের যে তথ্যগুলো বলা ছিল যে আমাদের বিসি বাহুকে এ বলা আছে, এসি বাহুকে বি বলা আছে, বিসি বাহুকে এ বলা আছে। বাহুগুলোর নামকরণের বেলায় খেয়াল রেখো, সাধারণত এই যে বিসি বাহুটা আছে এটাকে তুমি ধরে নিতে পারো যে আমরা বিসি বাহুকে এক্স ধরলাম, ছোট হাতের এক্স। যখন একটা অক্ষর দিয়ে প্রকাশ করব তখন ছোট হাতের যে কোনো একটা অক্ষর লিখব। আর এই যে বাহুটা আছে এই বাহুটার নাম করা সবচেয়ে ভালো হয়, এই বাহুটা যেহেতু এ শীর্ষের বিপরীত আছে বা এ কোণের বিপরীতে আছে, এই বাহুটার নাম দিব আমরা এ। এই যে বাহুটা আছে সেটা আমাদের বি কোণের বিপরীতে আছে, তাহলে এটাকে আমরা দিব বি। একইভাবে আমরা এই বাহুটার নামকরণ করতে পারি সি। এই নামকরণগুলো আমরা করে দিব। আর এরপরে আমরা সূক্ষ্মকোণের ত্রিভুজের যে নিয়মটা ছিল সেই নিয়ম দিয়ে ফাইনালি আমরা প্রমাণ করতে পেরেছি যে এ ইন্টু সিডি সমান বি ইন্টু সিই। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এর পরবর্তী পর্বে আরও নতুন নতুন সৃজনশীল নিয়ে হাজির হব। টেকনিক সিরিজ সঙ্গে রাখো এবং টেকনিক এডুকেশন দেখতে থাকো। আল্লাহ হাফেজ।